আসসালামু আলাইকুম। এর আগে আমরা অ্যারেস্ট কিভাবে করতে হয় সেই পদ্ধতিটা সিআরপিসির 46 ধারায় আলোচনা করেছি দুইটি পর্বে। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিংও, এবং অ্যাজ এ পাবলিক বা আমি বলবো সবার জন্যই এই এই আইনটা জানা খুবই প্রয়োজন। সেটা হলো যে অ্যারেস্ট বাই প্রাইভেট পারসনস অ্যান্ড প্রসিজিওর অন সাচ অ্যারেস্ট, মানে পাবলিক হিসাবে একজন সাধারণ জনগণ হিসাবে জনসাধারণদের যে প্রাইভেট পারসন হিসাবে একটা আসামিকে যে ধরার অধিকার এবং যে তার যে ক্ষমতা, অধিকার বলবো না, ক্ষমতা যে পাওয়ার, এই কথাটাই সিআরপিসির 59 ধারায় বলা হয়েছে। এবং এটি খুবই ব্যাপক এবং বিশ্লেষণ করা প্রয়োজন এবং বোঝার ব্যাপার এটা। তার কারণ সাধারণ পাবলিক হিসাবে আমরা পথে ঘাটে চলতে, বাড়িতে বা যখনই অনেক সময় গ্রেপ্তার যে আমাদের ক্ষমতা আছে, আমরা যে গ্রেপ্তার করতে পারি, এই জিনিসটা জানার খুবই প্রয়োজন। এবং সেটার আমরা আইন কতখানি এখানে রিল্যাক্স দিছে পাবলিকের কাছে, যে আইনের যে বাধ্যবাধকতা অনেক সময় আমরা শুনি, কিন্তু এই গ্রেপ্তারের বিষয়ে আমরা যেটা আলোচনা যখন করব তখন দেখব ভেরি ইন্টারেস্টিং এবং এটা খুবই ব্যাপক। তো সেই আলোচনায় যাব। তো প্রথমে আমি শুরু এভাবে ইংলিশে, যেহেতু এখানে আরেকটা জিনিস আমি বলবো যে ইংলিশে এই সিআরপিসির 1898 সালে ইংরেজিতেই এই আইন লেখা, এবং সেই আইনই এখনও আছে আমাদের দেশে বলবৎ। এবং এই আইন দিয়েই এই পুলিশের সমস্ত কর্মকাণ্ড, ম্যাজিস্ট্রেট, কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সমস্ত কিছুই এই সিআরপিসির আওতা, মানে ইসের ভেতরে পড়ে। এখানে যে প্রসিজিওরগুলো বলেছে আইন, সেই বিধান আইনের মধ্যেই চলছে। তো এখানে বলা হচ্ছে 59 সিআরপিসিতে, এনি প্রাইভেট পারসন মে অ্যারেস্ট এনি পারসন হু ইন হিজ ভিউ কমিটস এ নন বেলেবল and cognizable offense or any proclaimed offender। তাহলে এ পর্যন্ত, এরপরে কমা, আমি এ পর্যন্ত থেমে এটার একটা বিশ্লেষণ করতে চাচ্ছি। খুবই ইম্পর্টেন্ট এই কথাগুলো, এখানে অনেক প্রশ্ন এবং অনেক কথা জড়িত এখানে। এনি প্রাইভেট পারসন, এখানে কোনো ক্লাসিফিকেশান দিল না, এনি প্রাইভেট পারসন। এটা কি বয়স? এটা এখানেই প্রশ্ন করে যাই আমি, এখানে এনি প্রাইভেট পারসন বলতে পুরুষ না মেয়ে, বা কম বয়সী না বেশি বয়সী, এরকম কোনো কিছুই বলা হলো না, বা অনেক রকমের হতে পারে, এখানে কোনো রকমের দিল না, অ্যাডাল্ট না কি এরকম কোনো কিছু। অবশ্য অ্যাডাল্ট বা ফিমেল এ সমস্ত কথা আমরা পরে অন্য সেকশানে অন্য বিষয়ে আলোচনা করব, আমরা পাবো সেগুলাও। কিন্তু এখানে একেবারে ঠালাওভাবে বলে দিচ্ছে যে এনি প্রাইভেট পারসন মে অ্যারেস্ট। এই যে মে কথা দিয়ে শুরু, মে মানে ইটস এ পাওয়ার, ইচ্ছা করলে সে পারে। এখানে যদি বলতো যে শ্যাল, যদি বলতো শ্যাল মানে তখন একটা ম্যান্ডেটরি ওয়ার্ড হতো এবং এটা মানতে বাধ্য হতো সবাই, এরকম না। কিন্তু অনেক সময় আমাদের অনেকে বলা হয় যে অমুকের সামনে হলো, অমুক ধরলো না, পাবলিক এটা করলো না বা ওটা করলো না, অ্যারেস্ট করলো না। অ্যারেস্ট করাটা পাবলিকের ক্ষমতা আইন দিয়েছে, কিন্তু ম্যান্ডেটরিভাবে তাকে বাধ্য করা হয় নাই। আবার বাধ্য কতগুলো বিষয় আছে সেটাও আমরা এখানে আলোচনা করব অন্য ধারায়, অন্য বিষয়ে। সেখানে দেখা যাচ্ছে পাবলিককে বাধ্য করা হয়েছে যে এগুলো করার জন্য, সেটা না করলে আবার আইনে অপরাধ হয়। সেগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব সেই প্রসঙ্গে যখন যাব। এখন যেটা আসছে, তাহলে মে অ্যারেস্ট এনি পারসন, আরও ইন্টারেস্টিং, এনি পারসন বলছে হু ইন হিজ ভিউ কমিটস। এখানে আরেকটা ক্রাইটেরিয়া, যে নাকি তার এনি পারসন, কীরকম পারসন, তার সামনে করতেছে, সামনে হচ্ছে, ইন ফ্রন্ট অফ ওই এনি প্রাইভেট পারসন যে বলা হলো, সম্মুখে হইতে হবে। কিন্তু এই যে পুরনো বলি, যে পুরনোটা আজকেরটা কালকেরটা, পুরনোটা হবে না, সামনের পরে হচ্ছে। এরকম কি কমিটস এ নন বেলেবল অফেন্স। নন বেলেবল মানে আমরা বাংলায় যদি বলেন অজামিনযোগ্য অপরাধ, যে অপরাধের জামিন হয় না,
এরকম। এখানে এই জিনিসগুলো আমরা পরে আরও বিস্তারিত আলোচনা করব। এই প্রসঙ্গে বলি, সিআরপিসির শেষে আপনার দেওয়া আছে, একটা শিডিউল দেওয়া আছে, সেকেন্ড শিডিউল বলা হয়। সেখানে আপনার ওই সমস্ত পেনাল কোডের বা অন্যান্য অপরাধের যে সমস্ত অপরাধগুলো পুলিশ যেটা বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে, সেই শিডিউলে বলা আছে সেই সমস্ত অপরাধগুলি হলো মানে কগনিজেবল অফেন্স। সেখানে কগনিজেবল কথাটা পরে আসতেছে, কগনিজেবলটাও বলে নেই। নন বেলেবল অ্যান্ড কগনিজেবল অফেন্স যদি পাবলিকের সামনে হয়, নন বেলেবল একটা ওই শিডিউল, সেকেন্ড শিডিউলের মধ্যে বলা আছে যে ওই অপরাধটা কলাম অনুযায়ী বলা আছে এই অপরাধটা নন বেলেবল। আবার কগনিজেবলের অর্থ হলো পুলিশ যেটা মানে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে যে কেসে, সেটা ওই শিডিউল, সেকেন্ড শিডিউলে সিআরপিসির ওই সেকেন্ড শিডিউলেই বলে দেওয়া হয়েছে কোন কোন অপরাধ পুলিশ বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারে। সেই অপরাধের নাম দেওয়া হয়েছে ডেফিনেশনে কগনিজেবল অফেন্স। কগনিজেবল অর্থ বাংলা করা হয় আমলযোগ্য অপরাধ। যাই হোক, সেটাই মেনে নিলাম যে আমলযোগ্য অপরাধ। ওই ডেফিনেশন সেকেন্ড শিডিউলে ওখানে দেওয়া আছে, সেটা আমরা বিস্তারিতভাবে সেগুলো আলোচনা করব পরে। তাহলে কী ধরনের অপরাধ? নন বেলেবল হতে হবে, কগনিজেবল হতে হবে, কোথায়? পাবলিকের সামনে হতে হবে। এই তিনটা ক্রাইটেরিয়া। আর এক ধরনের, অরের আগে কমা দিয়ে বলতেছে, আর এক ধরনের ক্রাইটেরিয়া, সেটাও ধরতে পারবে, অর এনি প্রক্লেমড অফেন্ডার। প্রক্লেমড অফেন্ডার মানে আমরা যেটা শুনেছি অনেক সময় যে ফেরারি আসামি বলা হয়, ফেরারি ঘোষণা করা হয়। ফেরারি ঘোষণাও আমরা আলাপ করব সিআরপিসিতে। ফেরারি কখন করা হয়, কিভাবে ফেরারি হয়, কারা ফেরারি, এরকম কথা আমরা যখন ওই আইনেই বলা আছে, সেগুলো আমরা আলোচনা করব পরে। তাহলে তিন ধরনের অপরাধ পাবলিকের সামনে যদি পাওয়া যায়, মানে এই যে যদি প্রক্লেমড অফেন্ডার অপরাধ করে না, সে তো আগে করছে, প্রক্লেম করা হয়েছে, তাকে হুলিয়া দেওয়া হয়েছে তার বিরুদ্ধে, সেই রকম লোক পাইলে পরে ধরতে পারবে পাবলিক। আর একজন হলো কগনিজেবল অফেন্স হইতে হবে, আবার অপরাধটা নন বেলেবল হইতে হবে। অপরাধটা ওইটার হলো একরকম হইলে হবে না। কগনিজেবল হলে পুলিশ ধরতে পারে, আবার নন বেলেবল হলে হবে না। পাবলিকের জন্য নন বেলেবল এবং অপরাধটা কগনিজেবল হইতে হবে। এবং আরেকটা হলো ওই রকম, সেরকম ক্ষেত্রে কি করবে পাবলিক? অ্যান্ড উইদাউট অ্যারেস্ট করতে পারবে। ওই যে উপরে বলে দিল মে অ্যারেস্ট, এটা ক্ষমতা, বিরাট ক্ষমতা একটা পাবলিকের। সামনের পরে যদি এই ধরনের অপরাধ হয়, এবং এই অপরাধগুলো অনেক, এখানে আমি যদি বলি কগনিজেবল অফেন্স কোনগুলা, নন বেলেবল, এটার ক্রাইটেরিয়ার ভেতরে যেমন চুরির থেকে শুরু করে, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি বলি বাংলায়, এগুলো বলতেছি আর কি, ডাকাতি, তারপরে কিডন্যাপিং, অ্যাবডাকশান, এরকম এই ধরনের, যেটা খুবই মানে বড় বড় অপরাধ সাধারণভাবে। কিন্তু এখানে আমরা যখন আরও পড়ব, দেখা যাচ্ছে যে পাবলিকের জন্য এখনও যদি এখানে প্রশ্ন করা হয় যে পাবলিক কি ওই সমস্ত আইন সবসময় কি পড়ছে যে ওইটা কগনিজেবল, ওইটা নন বেলেবল, এত কিছু কি পাবলিকের ক্ষেত্রে অত হয়? এরকম প্রশ্ন থাকতে পারে। সেজন্য আইনটা এত সুন্দরভাবে রিল্যাক্স ওয়েতে লিখছে যে নিয়মটা বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে। এরপরে আসছি যে তারপরে সেরকম এরকম হলে পরে তখন পাবলিক তাকে অ্যারেস্ট করবে। এই অ্যারেস্টটা কীরকম? বিনা ওয়ারেন্টে, কোনো ওয়ারেন্ট ফারেন্ট লাগতেছে না, সামনের পর হচ্ছে আর ধরে ফেললে, এরকম অপরাধগুলো উইদাউট এবং কি করবে, তার একটা দায়িত্ব দেওয়া হলো, কি করবে? উইদাউট আননেসেসারি ডিলে শ্যাল, এখানে দেখেন শ্যাল লাগাই দিছে। আগে কিন্তু ক্ষমতা দিছে যে তুমি অ্যারেস্ট করতে পারো, কিন্তু যেই মানে তুমি যদি ধরো, অ্যারেস্ট যদি করো, তখন কি করবা? শ্যাল, উইদাউট আননেসেসারি ডিলে, দেরি করা যাবে না, দেরি না করে তাড়াতাড়ি কি করো? শ্যাল মেক ওভার এনি পারসন সো অ্যারেস্টেড টু দি পুলিশ অফিসার। কাছাকাছি যেখানেই পুলিশ অফিসার পাওয়া যাবে, সেই পুলিশ অফিসারের কাছে দিয়ে দিতে হবে। এটা একটা শ্যাল দিয়ে দিল, কিন্তু তারে ধরে রাখতে বলেন নাই। ধরলেই, যখন ধরারটা ক্ষমতা দিয়ে দিছে, ধরতে পারো, ধরো, কিন্তু ধরার পরে কি করবা? তুমি তাড়াতাড়ি পুলিশ অফিসারের কাছে দিয়ে দিতে হবে। এবং টেক সাচ পারসন অর কজ হিম টু বি টেকেন ইন কাস্টডি টু দি নিয়ারেস্ট পুলিশ স্টেশন। অথবা পুলিশ কাছাকাছি নাই, তাহলে নিকটস্থ যে থানা, সেই থানায় যেয়ে
তাকে হ্যান্ডওভার করে দিতে হবে, তাকে দিয়ে দিতে হবে কাস্টডি, তারা কাস্টডিতে দিয়ে দিতে হবে, নিয়ারেস্ট কাস্টডি যেখানে আছে। তাহলে এটা হলো ক্লজ 1, উপধারা 1, এখানেই শেষ। তার মানে এখানে সংক্ষেপে কি আসলো, এরকম অপরাধ যা বলা হলো, এরকম অপরাধ যদি পাবলিকের সামনে হয়, সে ইচ্ছা করলে অ্যারেস্ট করতে পারে। তবে অ্যারেস্ট করার পর যদি অ্যারেস্টই করে, সে সঙ্গে সঙ্গে কী করবে, নিকটস্থ পুলিশ অফিসারের কাছে হ্যান্ডওভার করবে, অথবা তা যদি না হয় তাহলে থানা, নিকটস্থ থানা যেখানে আছে পুলিশ স্টেশন, পুলিশ সেখানে নিয়ে যাবে, তাকে দিয়ে দেবে। এরপরে আসতেছে দ্বিতীয় ক্লজ, দ্বিতীয়। এখন থানায় গেছে, এখন থানায় গেলে পরে থানাদের কি বলা হচ্ছে, পাবলিক তো নিয়ে গেল, এখানে বলছে ইফ দেয়ার ইজ এ রিজন টু বিলিভ দ্যাট সাচ পারসন কামস আন্ডার দি প্রভিশনস অফ সেকশন 54, এ পুলিশ অফিসার শ্যাল রিঅ্যারেস্ট হিম। এটা হলো ক্লজ 2, উপধারা 2। পুলিশ অফিসারকে বলা হচ্ছে, কারণ পাবলিকের কাজ শেষ, অ্যারেস্ট করে পুলিশের কাছে দিয়ে দিয়েছে, যেমন সে কাছাকাছি যাকে পাইছে বা থানায় নিয়ে গেছে, তাহলে কি হবে, পুলিশ অফিসারকে বললো যে তাকে যদি রিজন টু বিলিভ, বিশ্বাস করার, আমরা 54-এর পরে পড়ব, এই সেকশন 54 খুবই ব্যাপক আলোচিত একটা ধারা, যা নাকি অনেক কথা হয়, সেটাও আমরা জানবো, বিস্তারিত জানবো, এবং এটা খুবই জানা দরকার। এখানে একটা জিনিস আমি বলি যে আইন, দেশের যে সমস্ত প্রচলিত আইন আছে, ধরে নেওয়া হয় যে প্রতিটি নাগরিক আইন জানে। কথা বলার সুযোগ নাই যে আমি তো লেখাপড়া জানি না, বা আমি এই ব্যাপারে, যেমন এই যে এই আইনটাই ধরেন 100 বছর আগের আইন, 200 বছর, 150 বছর আগে। আমি যদি বলি অত বছর আগে ইংরেজিতে লেখা, আমি লেখাপড়া জানি না, আইন জানি না, কিন্তু হবে না। ধরে নেওয়া হচ্ছে যে প্রতিটি নাগরিক আইন জানে। তো সেই হিসাবে, মানে আরেকটা ইংরেজিতে কথা আছে, ইগনোরেন্স অফ ল ইজ নট এক্সকিউজেবল। আইনের যে আমি জানি না, এর কোনো মাপ নাই, ক্ষমা নাই। তাহলে পুলিশ অফিসারকে বললো যে পুলিশ অফিসার যদি রিজন টু বিলিভ মনে করে যে এটা 54-এ অ্যারেস্টের যোগ্য, ওখানে অনেকগুলো 8টা ধারা আছে, এগুলো আমরা আলাপ করব, তাহলে পুলিশ অফিসারকে বললো তুমি 54-এ তাকে অ্যারেস্ট করো। এরপরে আরেকটা ক্লজে এসে বলতেছে, এখন দেখা যাচ্ছে 54-এর মধ্যে পড়তেছে না, মানে 54-এর যে পুলিশ অফিসারের যে মানে তার যে সমস্ত মধ্যে পড়ে না, কি হলো, 3rd ক্লজে বলতেছে উপধারায়, if there is reason to believe that he has committed a non-cognizable offense। এই যে non-cognizable মানে পুলিশ যেটা বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারে না, সেই অপরাধ কিন্তু পুলিশের জন্য non-cognizable, সেগুলো থানায় কেসও হয় না, সেগুলো পুলিশ ট্রিট করে না, সেগুলা তার মানে সেগুলো বিনা ওয়ারেন্টে পুলিশ গ্রেপ্তার করতে পারে না। তখন বলতেছে যদি মনে হয় যে এটা non-cognizable offense, অধর্তব্য অপরাধ, আমরা নন কগনিজেবল, আমরা ডেফিনেশন অনুযায়ী আমরা আলাপ করব, এটা বিস্তারিত বোঝার জন্য এটা দরকার আছে এটা। তাহলে কি করবে, নন কগনিজেবল অফেন্স যদি হয়েছে বলে মনে করে পুলিশ, অ্যান্ড হি রিফিউজেস, তাহলে নন কগনিজেবলের ক্ষেত্রে বলতেছে অ্যান্ড হি রিফিউজেস অন দি ডিমান্ড অফ এ পুলিশ অফিসার টু গিভ হিজ নেম অ্যান্ড রেসিডেন্স, or gives a name and residence which such officer has reason to believe to be false, he shall be dealt with under section provision of 57 CRPC। এখানে একটা জিনিস, এটা 57 আমরা পড়ব, এটাও খুবই ইন্টারেস্টিং একটা ধারা। সেখানে বলতেছে যে 57-এ বলা আছে যে পুলিশের এই যে নন কগনিজেবল, পুলিশের মানে সামনে, মানে পুলিশ নন কগনিজেবল অফেন্সে পুলিশে অ্যারেস্ট করতে পারে না বিনা ওয়ারেন্টে, কিন্তু পুলিশের সামনে যদি কোনো অপরাধ হয় ওই নন কগনিজেবল, তাহলে পুলিশ তাকে নামধাম জিজ্ঞেস করতে পারে। নামধাম জিজ্ঞেস করে যদি সে যদি মিথ্যা দেয় বা দিতে অস্বীকার করে, তখন পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু অপরাধের জন্য না, ওই নামধাম না দেওয়ার জন্য, ভেরিফাই করার জন্য। তো এখানে তাই বলা হচ্ছে, এক্সকিউজ মি, যদি সে তখন কি করবে, নামধাম, ওই লোকটা যাকে নিয়ে গেছে 54-এর মধ্যে পড়লো না, তখন তার নামধাম ঠিকানা জিজ্ঞাসা করবে, যা দিল পুলিশ বিশ্বাস করতেছে না, বিশ্বাস হচ্ছে না, মিথ্যা বলছে মনে হচ্ছে বা দিতে অস্বীকার করলো, তখন তাকে বলতেছে 57-এ তাকে অ্যারেস্ট করো। তাহলে এরপর ইফ দেয়ার ইজ নো সাফিসিয়েন্ট রিজন টু বিলিভ দ্যাট হি হ্যাজ কমিটেড এনি অফেন্স, হি শ্যাল বি রিলিজড। এখানে আরও কত কথা, যে তারপরেও যদি মনে হয় যে না সে কোনো অপরাধ করে নাই, সন্দেহ, নামধাম দিছে, ঠিকানা দিছে, যা পুলিশ চাচ্ছে, এক্সকিউজ মি, পুলিশের কাছে দিয়েছে, পুলিশ দেখলো যে না এটা কোনো অপরাধ হয় নাই, নন কগনিজেবলও মানে
হয়েছে হয়তো, কিন্তু পুলিশের সেটা বিনা অ্যারেস্ট করতে পারে না। তখন বলা হচ্ছে যে রিলিজ করে দেবে, তাকে ছেড়ে দেবে। এই হলো 57 মানে 59-এর যে কথা, পাবলিক অ্যারেস্ট করতে। এখন এখানে একটা জিনিস, পাবলিককে কত সুযোগ দিল, ধরে নিয়ে আসলো, সে অ্যারেস্ট করে পুলিশের কাছে দিল, সেখানে দেখা যাচ্ছে যে অপরাধী করে নাই। তাহলে এমনও তো হতে পারতো যে হেই তুমি তাকে, সে কোনো অপরাধী পড়তেছে না, 54-এর মধ্যে পড়ে না, এই ধরনের অপরাধও করে নাই সে, আর তুমি তাকে ধরলে কেন? তাহলে পাবলিকের বিরুদ্ধে অ্যাকশান না। এটা গুড ফেথের, অবশ্য আইন আমরা আরও যেরকম গুড ফেথ হইতে হবে। যদি মোটিভেটেড করে ইচ্ছাকৃতভাবে করে তাহলে সেটা তো অন্য ব্যাপার, সেটা আমরা আরও পড়বো, আইন যখন আরও বিস্তারিত পড়বো সেখানে সে আইডিয়াটাও আমি দিতে চেষ্টা করব আর কি। তাহলে এখানে এই যে খুবই ইন্টারেস্টিং এটা, যে পাবলিকের এত ক্ষমতা দিতেছে গ্রেপ্তার, তার সামনে যদি হয় এই ঘটনা, তাহলে সে এই ক্ষমতা সে পাচ্ছে, তাকে ক্ষমতা দেওয়া হয়েছে। তো আজকের এই আলোচনাটা আমি এখানেই শেষ করি। যদি সময় হয় এটা নিয়ে আরও আলোচনা আছে, সেটা আমি পরে বলবো। তারপরে আমরা অন্যদিকে আর একটা শিফট করব। অনেক ধন্যবাদ আজকের জন্য। ভালো থাকুন সবাই।